কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আগেই একটি শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই অভিযোগ করেছিলেন রাজভবনেরই এক কর্মী, এবং তার সেই বক্তব্যের প্রেক্ষিতে একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয় লালবাজারের পক্ষ থেকে। রাজভবনের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের কথাও বলা হয় এই অনুসন্ধান কমিটির পক্ষ থেকে। তার পাশাপাশি আরও একজন নৃত্যশিল্পীও রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন। নয়াদিল্লিতে এই ঘটনা ঘটেছিল বলে জানানো হয়েছে ওই নৃত্যশিল্পীর পক্ষ থেকে। ঠিক কি অভিযোগ রয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে সুনির্দিষ্টভাবে, কি অভিযোগ? রিয়া, ওই নৃত্যশিল্পীর কি অভিযোগ রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে গতকালকে। আমরা প্রথমে দেখেছিলাম যে রাজভবনের ভেতরে শ্লীলতাহানির অভিযোগ, এবং তারপরে এবার সরাসরি ধর্ষণের অভিযোগ সামনে আসছে। এবং এর যদি ক্রোনোলজিটা দেখা যায় তাহলে যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে 2023-এর অক্টোবরে রাজ্যপালের আগেন্সে এই রেপের কমপ্লেন পায় নবান্ন, এবং নবান্ন সেই কমপ্লেন ফরওয়ার্ড করে কলকাতা পুলিশের সিপি কে, এবং তারপরে এর থেকে একটি এনকোয়ারি শুরু হয় গত বছরের অক্টোবর থেকে। এবং সেই এনকোয়ারি করতে গিয়ে বা সেই কমপ্লেন কপিতে কি লেখা ছিল সেটা তোমাকে একটু জানিয়ে রাখবো, যে সেই কমপ্লেন কপিতে স্পষ্টত সেই কমপ্লেনেন্ট মহিলা লিখেছেন যে 2022-এর শেষের দিকে একটি প্রোগ্রামে গিয়ে এই কলকাতার ওডিসি ডান্সারের সঙ্গে আলাপ হয় রাজ্যপালের, এবং তারপরে সেই কমপ্লেনেন্ট বলে রাজ্যপালকে তার একটি প্রবলেম নিয়ে রাজ্যপালের কাছে যায় এবং বলে যে তার ম্যারিটাল প্রবলেম রয়েছে, এবং সেই কারণের জন্য তিনি ভিসা পাচ্ছেন না ইউএসএ যাওয়ার জন্য। এবং সেই প্রবলেমের কথা যখন রাজ্যপাল শোনেন, তিনি বলেন যে তিনি এই প্রবলেমটা সলভ করে দেবেন, এবং তার কাছে এই প্রবলেম সলভ করা কোনো ব্যাপার নয়, কারণ ফরেন মিনিস্টার তার ব্যাচমেট কাম বন্ধু, সেই কারণের জন্য এই প্রবলেমটা তার কাছে সলভ করা খুব ব্যাপারই নয়। এবং সেই বলে কিন্তু 2023 সালের 5 জানুয়ারি এই মহিলাকে ডেকে পাঠানো হয় দিল্লিতে। রাজ্যপাল বলেন যে তার একজন ভাইপো রয়েছে, সেই ভাইপোই সবকিছু ঠিক করে দেবে, কোন টিকিট, এয়ার টিকিট এবং কোথায় তিনি থাকবেন সমস্তটা ব্যবস্থা করে দেবে। এবং সেই মহিলা সেই মতোই এয়ারের টিকিট নেয়, টিকিট নিয়ে তিনি পৌঁছায় দিল্লিতে, এবং দিল্লির তাজে তিনি ছিলেন, তার থাকার ব্যবস্থা তাজে হয়েছিল। এবং সেই 5 তারিখ এবং 6 তারিখ তিনি সেখানে ছিলেন। এবং যেমনটা সেই কমপ্লেন কপিতে উল্লেখ করেছেন মহিলা, যে 5 তারিখ বিকেলবেলা এবং 6 তারিখ রাজ্যপাল তিনি বঙ্গভবনে ছিলেন। বঙ্গভবন থেকে আমরা জানি যে প্রটোকল অনুযায়ী রাজ্যপালের প্রচুর সিকিউরিটি থাকে, সেই সমস্ত সিকিউরিটি না নিয়ে রাজ্যপাল নিজের গাড়ি ছেড়ে প্রাইভেট গাড়িতে করে যায় এই মহিলার সঙ্গে দেখা করতে তাজ হোটেলে, এবং সেখানে যাতে কেউ বুঝতে না পারে তিনি রাজ্যপাল, সেই কারণের জন্য তিনি উইদাউট সিকিউরিটি সেখানে গিয়ে পৌঁছায়। এবং তারপরে সেই হোটেল এই মহিলার সাথে তিনি এই কাণ্ড ঘটান বলে সেই কমপ্লেন কপিতে উল্লেখ করেছে এই মহিলা। এবং তারপরে মহিলাকে জানতে চাওয়া হয় এনকোয়ারিতে যে তিনি কাজের জন্য অ্যাপ্রোচ করেছিলেন রাজ্যপালকে, সেই কাজ কি তার হয়েছিল, ভিসা দেওয়ার যে কাজ, সেই কাজ মহিলা জানান যে সেই কাজ হয়নি, উপরন্ত মহিলাকে এই কাজ করিয়ে দেবে বলে এবং দিল্লিতে ডাকা হয়েছিল যে ফরেন মিনিস্টারের সাথে কথা বলিয়ে তার এই যে প্রবলেম সেটাকে সলভ করে দেবে, সেই কারণের জন্যই মূলত দিল্লিতে তাকে ডাকা হয়েছিল বলে সেই মহিলা দাবি করেন। এবং সেই কাজ তো তার করানো হয়নি, উল্টে তার সাথে অবজ্ঞ আচরণ এবং তাকে রেপ করা হয়েছে বলে এমনটাই অভিযোগ করেন সেই মহিলা। এবং অক্টোবর মাসে 2023-এর অক্টোবর মাসে এই মহিলা সরাসরি নবান্নতে সেই কমপ্লেন পাঠায়, এবং সেই কমপ্লেনকে ফরওয়ার্ড করা হয় এবং যে কলকাতা পুলিশের কাছে। এবং দেখেছি অঙ্কুর, মনে থাকবে হয়তো তোমার, যে এর আগে কুণাল ঘোষ তিনি কিন্তু একটি টুইট করেছিলেন, এবং তিনি হিন্ট দেওয়া মতো একটি টুইট, যে রাজ্যপাল তার নামে তার এগেন্স্টে একটি কমপ্লেন, এবং সেই কমপ্লেনে কি আছে তিনি সবটাই কিন্তু তিনি জানেন বলে এমনটা একটি টুইট সামনে এসেছিল। এবং তার যে সত্যতা বা তার সমস্ত কিছু গতকালকে সামনে এসেছে, এবং জানা গিয়েছে যে কোন মহিলা সেই কমপ্লেন করেছে এবং সেই মহিলার কমপ্লেন কি ছিল এবং কি লিখেছিলেন তিনি, এবং তার বেসিসেই একটি এনকোয়ারি হয়েছে। এনকোয়ারি করে ইতিমধ্যে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে নবান্নতে, এবং সেই রিপোর্ট নবান্ন এবার খতিয়ে দেখছে।
ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আমরা দেখেছিলাম রাজনৈতিকভাবে বারংবারই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বারংবারই রাজ্যপালকে এই ইস্যুতে আক্রমণ করেছে, এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে রাজনৈতিকভাবে কিভাবে ব্যবহার করছে কি জানতে পারছো? দাদা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই মহিলার অভিযোগপত্রের ভিত্তিতেই তারা বলেছেন যে দিল্লির হোটেলে এই মহিলার সঙ্গে অভব্য ব্যবহার করেছেন রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে এর আগেও কিন্তু আরেকটি অভিযোগ উঠেছিল, এবং তিনি যেভাবে দক্ষিণের একজন নৃত্যশিল্পীর সঙ্গে এই ঘটনা ঘটিয়েছেন তার জায়গাতেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করছেন। সোশ্যাল মিডিয়াতে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে, এবং তিনি বলেছেন যে দিল্লিতে যে হোটেলে দুর্ব্যবহার করা হয়েছিল সেই দিল্লির হোটেলের সঙ্গেও কিন্তু যেমন নবান্ন কথা বলছেন, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবেও তার পথে নামছেন। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 17 তারিখ তারা পথে নামছেন। তাদের যে শিক্ষা সেল রয়েছে তারা রাজ্যপালের পদত্যাগের দাবিতেই তারা আন্দোলন করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, গতকাল সুজন চক্রবর্তী সিপিআইএম এর নেতা তিনি বলেছেন যে যার বিরুদ্ধে এইরকম অভিযোগ থাক তাকে কিন্তু গ্রেপ্তার করা উচিত। দেখো, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এরকম কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই। সেই জন্য পুলিশ প্রশাসন কোনো রকম ভাবেই হেয়ার স্ট্রিট থানার সমস্ত তথ্য পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তৃণমূল কংগ্রেস কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন, এবং তৃণমূল কংগ্রেস একাধিকবার অভিযোগের পাশাপাশি আজকে সাগরিকা ঘোষ রাজ্যসভার সাংসদ তিনিও বলেছেন রাজ্যপাল যেভাবে মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত, এবং এই রকম একটি রাজ্যপাল যিনি পশ্চিমবঙ্গের মতো একটা সংস্কৃতবান রাজ্যে তিনি রয়েছেন তার লজ্জা হওয়া উচিত বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। দেখো, এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ইস্যুটিকে হালকা করে সমাজের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গাতেই দ্বিতীয় অভিযোগপত্রটি পাওয়ার পরেই তৃণমূল কংগ্রেসও নড়ে চড়ে বসেছে, এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবেও কিন্তু আন্দোলন শুরু করছেন। তারাও কিন্তু রাজভবন অভিযান করবেন। অঙ্কুর, কবে হতে চলেছে রাজভবন অভিযান? 17 তারিখ তৃণমূল কংগ্রেসের যে শিক্ষা সেল রয়েছে তারা রাজভবন অভিযান করবেন। তাদের যেটা দাবি অবিলম্বে রাজ্যপালের রাজ্য ত্যাগ করা উচিত এবং পদত্যাগ করা উচিত, কারণ এরকম একটা গরিমাময় পোস্টে বসে তিনি যেভাবে মহিলাদের সঙ্গে এই রকম ঘটনা ঘটিয়েছেন তার কিন্তু এই পদে থাকার কোনো অধিকার নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কি বলেছেন সাগরিকা ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, শোনাবো। Shocking and horrifying details are emerging about alleged sexual harassment committed by the West Bengal Governor C.V. Ananda Bose. Already one young woman, an employee at the Raj Bhavan, has leveled sexual assault charges against the governor. Now another woman, an Odissi dancer, has also said that she suffered sexual abuse at the hands of the Bengal Governor C.V. Ananda Bose. This woman, a dancer, went to the governor to ask about performances abroad. She then received plane tickets and a hotel booking in Delhi. She received plane tickets to Delhi and a hotel booking in Delhi. She alleges that the governor, who was then staying at the Bongo Bhavan in New Delhi, visited her at her hotel in Delhi on the 5th and 6th of January 2023 and sexually abused her. The Kolkata police has now filed an inquiry report about this allegation to the Bengal government. The question arises, what kind of appointments is the Modi government making to the Raj Bhavan? The governor, who was so quick to show his sympathy for the suffering women of Sondeshkali, which has turned out to be a conspiracy, now himself is accused of sexual harassment, not just of one woman but two women. This is absolutely shocking. It shows the level of dirty politics being played by the BJP. What kind of appointments is the BJP making? The prestige of the governor is at stake. The prestige of the office of the governor is at stake. Once again, Nari Shakti, Nari Saman slogans of the BJP are exposed as hollow. আপনারা শুনলেন সাগরিকা ঘোষের বক্তব্য। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবং তা নিয়ে এবার আন্দোলনে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে আগামী 17ই মে রাজভবন অভিযানের পরিকল্পনা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের, ফলে এ নিয়ে তিনি এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তবে তিনি বিবৃতিতে কি বলেন সেদিকে সকলেরই নজর রয়েছে। প্রথমে রাজভবনের এক কর্মীর সঙ্গে তার অভব্য আচরণের অভিযোগ উঠেছিল। এবার নয়াদিল্লিতে এক নৃত্যশিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেছেন তিনি, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাজ্যপালের বিরুদ্ধে প্রথমে রাজভবনের এক মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল, এবার নয়াদিল্লিতে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীর সঙ্গেও তিনি অভব্য আচরণ করেছেন, এমনটাই অভিযোগ। তৃণমূল কংগ্রেস 17ই মে রাজভবন অভিযান করছে, কিভাবে দেখছেন এই ঘটনাকে? দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনীতির সমস্ত যে বিন্দু আছে সব বিন্দুতে পিছিয়ে গেছে। আর তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই, সব ইস্যুতে তৃণমূল কংগ্রেস বোল্ড আউট হয়ে গেছে। এখন সেই কারণে এই জাতীয় নোংরা রাজনীতিতে নেমে এসছে। তৃণমূল যে এত নিচে নামতে পারে, তৃণমূলের যে রুচি কত নিচে, সেটা বাংলার মানুষ এবার আরো ভালো করে টের পাবে। সেই কারণে এখান থেকে নর্তকী, ওখান থেকে গায়িকা, ওখান থেকে নায়িকা, এইসব করে করে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে মনে করছে বিরাট বড় ফায়দা পাওয়া যাবে, কিন্তু তা নয়। সন্দেশখালীর স্মৃতিকে ঢাকার চেষ্টা যেটা তৃণমূল করছে, এই স্মৃতিকে এই সমস্ত নোংরা নীতি দিয়ে, মিথ্যাচার দিয়ে ঢাকা যাবে না। সত্য প্রকাশিত হয়ে গেছে, সত্য প্রকাশিতই থাকবে, মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করা যাবে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।